18 সেঞ্চুরি থেকে 20 সেঞ্চুরি পর্যন্ত এমন অনেক মহান বিজ্ঞানী ও চিকিৎসকরা ছিলেন যাদের রিসার্চের দরুন বিজ্ঞান ও চিকিৎসার উন্নতি হয়। তারা এমন এমন এক্সপেরিমেন্ট করতো যার সম্পর্কে তোমরা কল্পনা করতে পারবে না। সেটা মৃত শরীরকে জীবন্ত করা হোক বা কোনো মানুষকে দিনের পর দিন ক্ষুধার্ত রাখা। সেই সময় অ্যানাস্থেসিয়া ছিল না, তাই ডাক্তাররা অজ্ঞান না করেই অপারেশন করত। সেই সময় নানান রকমের ওষুধ মানুষের ওপর প্রয়োগ করা হতো, যার মধ্যে অনেক ওষুধ ছিল ভয়ঙ্কর। একটা ওষুধের সাইড এফেক্ট এতটা খতরনাক হয় যে একজন আর থুতনি পড়ে যায়। মহিলার সৌন্দর্য বৃদ্ধির জন্য সেই সময় নানান রকমের বিউটি প্রোডাক্ট মার্কেটে আসে। বন্ধুরা, আজকে এমন কিছু আবিষ্কারের কথা তোমাদের বলবো যেটা আজকালকার দিনে আজব মনে হলেও আগেকার দিনে ছিল নর্মাল। 1944 সালে মার্শাল সাটন এই দুনিয়াটাকে চেঞ্জ করার স্বপ্ন দেখেন। তিনি সেই সময় চলা বিশ্বযুদ্ধ থেকে নিজেকে বিরত রাখেন এবং দেশের জন্য কিছু করতে চান। তাই মার্শাল একটা পোস্টার ছাপিয়ে পুরো শহরে ছড়িয়ে দেন। সেই পোস্টারে ছিল ক্ষুধার্ত বাচ্চাদের ছবি। ক্ষুধার্ত বাচ্চারা হাতে প্লেট ধরে রাস্তায় বসেছিল এবং পোস্টারের নিচে লেখা ছিল, এরা যাতে খাবার পায় তার জন্য কি আপনারা অনাহারে থাকতে পারবেন? এটা আসলে মেডিকেল এক্সপেরিমেন্টের একটা ইনভিটেশন ছিল। সেই সময় ইউরোপ ও সোভিয়েত ইউনিয়নের বড় অংশে মন্বন্তর চলছিল। এই এক্সপেরিমেন্টের জন্য মার্শালকে কিছু ফিট মানুষের দরকার ছিল। এই জন্যই 200 জনের ভলেন্টিয়ারের মধ্যে মাত্র 36 জন সিলেক্টেড হয় এবং 3 মাস ধরে মার্শাল তাদের উপর এক্সপেরিমেন্ট চালায়। তাদের দিনে 2 বার খাবার দেওয়া হতো, যেখানে 1 কাপ কফি এবং আধ কাপ দুধ থাকতো, এবং পরের দিন দেওয়া হতো ব্রেডস ও বিনস। মার্শাল ভেবেছিল যারা অনাহারের শিকার হচ্ছে তাদের হয়তো আর মাংসের দরকার নেই। 1800 থেকেও কম ক্যালোরি এদের দেওয়া হতো। এরপর প্রতি সপ্তাহে তাদের 22 মাইল ছুটতে বলা হতো, যাতে তাদের ক্যালোরি বার্ন হয়। অনেকেই এই এক্সপেরিমেন্ট থেকে পিছু পা হাঁটেন এবং যারা টিকে যান তাদের মধ্যে অনেকেরই বডি ওয়েট 25% কমে যায়। কিছু জনের অ্যানিমিয়া হয় তো কিছু জন আরও কোনো জটিল রোগে ভোগেন। তাদের হাত পা কাঠির মতো শুকিয়ে গেছিল। রিসার্চে পাওয়া যায় তাদের আবার সুস্থ হতে মাসের পর মাস, আবার কারুর বছরের পর বছর লাগতো। এই এক্সপেরিমেন্ট সম্পর্কে মেন অ্যান্ড হাঙ্গার বইয়ে লেখা আছে। এই বইয়ে লেখা ছিল কিভাবে অনাহারে ভোগা লোকেদের হেল্প করা যায়। যেমন অনাহারে ভোগা লোকেদের শব্দ থেকে দূরে থাকা উচিত বা তাদের নিজস্ব প্রাইভেসি দরকার। 1840-এর দশকে কিন্তু ডাক্তারদের কাছে এই সার্জারি সম্পর্কে একটা ধারণা চলে এসেছিল, কিন্তু সেই সময় অ্যানাস্থেসিয়া না থাকায় রুগীদের অজ্ঞান করা হতো না। অপারেশনের সময় রুগীরা কষ্টে তরপাতো এবং ডাক্তাররা যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন কমপ্লিট করত, কারণ কষ্টে হার্টবিট বন্ধ হয়ে যাওয়ার রিস্ক থাকতো। এই জন্যই মাত্র কয়েক মিনিটেই সার্জারি কমপ্লিট করা হতো। ব্রিটেনে রবার্ট লিস্টন নামে একজন সার্জেন্ট প্রসিদ্ধ ছিল। কিছু মিনিটের মধ্যেই তিনি শরীরের যে কোনো অঙ্গে অপারেশন কমপ্লিট করত। তার 10টা পেশেন্টের মধ্যে একজন মারা যেত। রবার্ট লিস্টন একবার একজনের পা কাটছিল এবং সেই সময় তার সহকারীরও আঙুল তার সাথে কেটে দেন। যেহেতু অপারেশন তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে, তাই তিনি অপারেশন চালিয়ে যান এবং তাড়াতাড়ি করতে গিয়ে আর একজন সার্জেন্টের হাত কেটে যায়। 2 দিন পর ওই পেশেন্ট সহ আঙুল কাটা সার্জেন্ট মারা যায় এবং পরে সিনিয়র সার্জেন্টও মারা যায়, কারণ 3 জনের শরীরেই সেম ইনফেকশন ছড়িয়ে পড়ে। ইতিহাসে এমন ঘটনা বিরল যেখানে মৃত্যু সম্ভাবনা 300%। শুনলে অবাক হবে, ইতিহাসে মৃত ব্যক্তিকে জীবন্ত করার এক্সপেরিমেন্টও করা হয়েছিল। সাল 1818 অ্যান্ড্রু ইউরি এইরকমই একটা এক্সপেরিমেন্ট করেছিল। মেডিকেল ফিল্ডে তার যোগদানের জন্য আজও ইউরি স্মরণীয়। 1751 সালে স্কটল্যান্ডে একটা রুল পাস করা হয় যে মৃত্যুর সাজাপ্রাপ্ত কয়েদির শরীর মেডিকেল পারপাসে ইউজ করা যেতে পারে। ইউরি 14 নভেম্বর 1818 সালে একটি এক্সপেরিমেন্ট করেন, যেখানে তিনি দাবি করেন ইলেকট্রিক শক দিয়ে তিনি মৃত ব্যক্তিকে জীবন্ত করে তুলবেন। আসলে মরা ব্যাঙের ওপর যদি কেউ কারেন্টের শক দেয় তাহলে সেই ব্যাঙের মাংসপেশিতে মুভমেন্ট হয়। ইউরি মনে করত মানুষের মধ্যেও এটা সম্ভব। ইউরির এই এক্সপেরিমেন্ট দেখার জন্য বড় সংখ্যায় লোক জড়ো হয়। ইউরি একটা মৃত শরীর নিয়ে তার মাথায় কাট লাগিয়ে কারেন্টের তার ভরে দেয়। কারেন্টের শক লাগায় বডিটা নড়াচড়া করে। এটা দেখে অনেক লোক অজ্ঞান হয়ে যায়। এরপর ইউরি মৃত ব্যক্তির লাংসে কারেন্ট দেয় যাতে তার নিঃশ্বাস প্রশ্বাস চালু হয়।
কিছুক্ষণের জন্য হলেও ইউরি কিন্তু সফল হয়, কিন্তু পরে তিনি দাবি করেন ওই মৃত ব্যক্তির মধ্যে রক্তের অভাব রয়েছে, তাই তিনি আর জীবন্ত করতে পারবেন না। তাই তার এই এক্সপেরিমেন্ট ফেল হয়। কিন্তু মজার বিষয় হলো আজও হার্ট অ্যাটাক দেখা দিলে এই শক থেরাপি দেওয়া হয়। 20 শতকের ডাক্তাররাও কিন্তু ওষুধ নিয়ে গবেষণা করত। মেডিকেল বিষয়ে সেরকম জ্ঞান না থাকলেও তারা কিন্তু বড় বড় ওষুধ রেকমেন্ড করত। সেই সময় র্যাডিথন নামক এক ওষুধের প্রয়োগ শুরু হয়। তখনকার ডাক্তারদের মতে ওই ওষুধ কম পরিমাণে খেলে মানুষ সুস্থ থাকবে, কিন্তু ডাক্তাররা ওই ওষুধের সাইড এফেক্ট সম্পর্কে জানতেন না। একবার একজন লোক ট্রেন থেকে পড়ে হাতে চোট পান এবং ডাক্তার তাকে ওই ওষুধ রেকমেন্ড করে, এবং সেই ব্যক্তির ওই ওষুধটা এত ভালো লাগে যে তিনি দিনে 4-5 বার ওই ওষুধটা খেতেন। তিনি 1 মাসে অনেক ওষুধ খেয়ে নেন এবং তার থুতনি খুলে পড়ে যায়। লিটারালি তার থুতনি খুলে পড়ে যায় ওই ওষুধের সাইড এফেক্টে, এবং সেই রুগীর কোনো কিছু অনুভব হয়নি, কারণ তার স্নায়ুতন্ত্র ধ্বংস হয়ে গেছিল এবং কিছুদিন পর সেই ব্যক্তি মারা যান। আবার 1965 সালে তার বডিকে বার করা হয় এবং এক্সপেরিমেন্ট করা হয়, এবং 33 বছর পেরিয়ে যাওয়ার পরেও তার বডিতে রেডিয়াম পাওয়া যায়। তারপর সরকার বাধ্য হয় রেডিয়ামকে ব্যান করতে। এই রেডিয়াম মেয়েদের সৌন্দর্য বৃদ্ধির জন্যও ইউজফুল ছিল। 1930 সালে অ্যালেক্সিস মোসলি নামে একজন ব্যক্তি স্কিন টোন ইমপ্রুভ করার জন্য থোরেডিয়াম নামক একটা প্রোডাক্ট বানান, এবং এই প্রোডাক্টে রেডিয়াম ব্যবহার করা হয়। তিনি বলেন শহরের লোকেরা নাকি পর্যাপ্ত পরিমাণে রোদ পাচ্ছে না, তাই জন্য নাকি স্কিন টোন খারাপ হয়ে যাচ্ছে, তাই তারা লিকুইড সানশাইন ব্যবহার করতে পারে। মানে সে তার প্রোডাক্টকে লিকুইড সানশাইন রূপে বিক্রি করে, যেটা সাইড এফেক্ট সম্পর্কে মহিলারা জানতেন না। 18 থেকে 20 সেঞ্চুরিতেও কিন্তু বিউটি কন্টেস্ট হতো, কিন্তু সেই সময়কার প্রতিযোগিতা আজকালকার দিনের প্রতিযোগিতার থেকে সম্পূর্ণ আলাদা ছিল। যেমন সেই সময় মহিলাদের মুখ সম্পূর্ণ ঢেকে রাখা হতো এবং শুধু চোখ বেরিয়ে থাকতো, এবং তার ওই চোখের সৌন্দর্য দেখেই উইনার ঘোষণা করা হতো। আবার কখনো এক লাইনে মহিলাদের দাঁড় করানো হতো এবং তাদের পা দেখে জাজরা পরীক্ষা নিরীক্ষা করে ফার্স্ট সেকেন্ড থার্ড করত। সুন্দর দেখা যেমন আজকালকার দিনেও অনেক জরুরি ভাবে অনেকেই, কিন্তু আগেকার দিনের লোকেরা এই জিনিসটা আরও জরুরি ভাবত। 1867 থেকে 1974 পর্যন্ত আমেরিকায় প্রতিবন্ধীরা বাড়ির বাইরে যেতে পারত না। সেই সময় প্রতিবন্ধীদের রাস্তাঘাটে বেরোনো অ্যালাউ ছিল না। কোনো কারণে বেরিয়ে পড়লে তাদের কাছ থেকে $1 ফাইন নেওয়া হতো, এমনকি অনেক ক্ষেত্রে তাদের জেল হতো, যেন বিকলাঙ্গ হওয়া কোনো অপরাধ। সেই সময় পোস্টমর্টম ফটোগ্রাফি, এমনকি ডেড বডিদের সাথে ফটোগ্রাফি করা হতো। এই রকমই অদ্ভুত ছিল আগেকার দিনের মানুষজন। আজকের এই ভিডিও থেকে যদি কিছু শিখতে বা নতুন কিছু জানতে পারো, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এবং এই ভিডিওটা লাইক করে একটু শেয়ার করে দিও, এবং তোমার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।